নমস্কার, বাংলা কাহিনী কথায় সুস্বাগত প্রিয় শ্রোতা বন্ধু। আজকে আপনারা শুনছেন ত্রিজিৎ করের লেখনীতে আখিরা গল্পটির তৃতীয় পর্ব। এই তো টানেল শেষ, টোপাগুড়ি জঙ্গল শুরু। বিকাশ কথাটা বলবার সঙ্গে সঙ্গে সৃঞ্জয় প্রায় চমকে উঠে বাইরে তাকালো। ট্রেন ততক্ষণে টানেল ছেড়ে বাইরে চলে এসেছে। টোপাগুড়ির গভীর জঙ্গল রাতের অন্ধকার মেখে রেল লাইনের দুপাশ ধরে দাঁড়িয়ে আছে। সমস্ত জঙ্গলটা জুড়ে ধোঁয়ার মতো গাঢ় সাদাটে কুয়াশা। কিছু কিছু জায়গায় কুয়াশা এতই গভীর যে জঙ্গলের মাথা অবধি দেখা যায় না। এখানে বৃষ্টির বেগ আরও শ্লথ। ট্রেনের ঘটরং ঘটরং শব্দের সঙ্গে একেবারে যেন তাল মিলিয়ে শান্ত লয়ে ঝিরঝির করে আকাশ থেকে ঝরে পড়ছে। মাঝে মাঝে আকাশে বিদ্যুতের চমকে উঠছে। সেই বিদ্যুতের আলোয় ঘন সাদাটে কুয়াশার স্তর ভেদ করে মাঝে মাঝে টোপাগুড়ির জঙ্গল নতুন অতিথিদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। বাপরে, কি কুয়াশা দেখেছ! এর মধ্যে গাড়ি চালাবো কি করে? হেডলাইটের আলোতেও তো বেশি দূর দেখা যাচ্ছে না। বিকাশের কথায় সৃঞ্জয় একটা ডোক গেলে, তারপর কোনো মতে সামনের কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে তাকিয়ে বলে, গাড়ি থামিও না বিকাশ ভাই, যাই হয়ে যাক গাড়ি চালিয়ে যাও, তেমনটাই নির্দেশ আছে। কার নির্দেশ? হেডলাইটের আলোয় সামনের পথ দেখার জন্য বিকাশ সামনের দিকে আর একটু যেন ঝুঁকে বসে। অন্যদিকে বিকাশের কথা শুনেও সৃঞ্জয় কোনো উত্তর দেয় না। ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই মুহূর্তে। ভিজে স্যাঁতস্যাঁতে হাওয়া খুব ভাগ গলে এসে যেন ঝাপটা মারছে মুখের ওপর। চোখ দুটো জ্বালা জ্বালা করছে। সেই জ্বালা নিয়েই হাতে ধরা ডায়েরির পাতার দিকে চেয়ে আছে সে। সেখানে সেনবাবুর হাতের পেঁচানো অক্ষরে লেখা শব্দটা বুকের ভিতর যেন হামানদিস্তা পিটছে সৃঞ্জয়ের। আখিদা, কি এই আখিদা? রাতের বেলা কেন তার নাম নিতে নেই? রাতের বেলা তার নাম যদি কেউ নেয় তাহলে সেটাই তার শেষ রাত্রি। তবে আজ কি সৃঞ্জয়েরও শেষ রাত? আর বিকাশও তো অজান্তে আখিদা উচ্চারণ করে ফেলেছিল। তাহলে কি বিকাশেরও শেষ রাত? এই এই লাইনের উপর ওটা কি গো? হঠাৎ বিকাশের উত্তেজিত কণ্ঠস্বরে একরকম ধর্মর করে চমকে উঠল সৃঞ্জয়। তারপর বিকাশের কথা মতো সামনে তাকিয়ে পড়ল। কোথায় কি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না বিকাশ ভাই। আরে মায়েরই বলছি, মনে হলো একটা মানুষের মতো কেউ হেঁটে যাচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে, একদম চোখের সামনে। রেল লাইন পার করে এধার থেকে ওধারে চলে গেল। মানুষ? এই জঙ্গলে মানুষ আসবে কোথা থেকে? একটা অপ্রস্তুত হাসি হাসার চেষ্টা করে বটে সৃঞ্জয়, কিন্তু তারও বুকের ভিতর হামানদিস্তা করছে। এই জঙ্গল যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। এত ফুল দেখলাম, হতে পারে তবে ভাই সৃঞ্জয়, আমার না কেমন যেন কিছু ঠিক লাগছে না বুঝলে। ভেতর ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এতকাল ট্রেন চালাচ্ছি, এমন তো হয়নি কখনো। তোমারও কি কিছু হচ্ছে? সৃঞ্জয়েরও যে কিছু হচ্ছে না তা নয়, ওরও এই জঙ্গলে ঢোকা থেকে গাটা কেমন ছমছম করছে। শুধু তাই নয়, একটা অদ্ভুত শব্দও কানে আসছে। কে জানে বিকাশ সেটা শুনতে পাচ্ছে কিনা। বিকাশ ভাই, তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ জঙ্গলের ভিতর? একটা তীক্ষ্ণ শিশির আওয়াজ, ঠিক যেমন মানুষ শীষ দিলে আওয়াজ হয় সেই রকম। সৃঞ্জয়ের কথায় বিকাশ নড়ে চড়ে বসে। সে নিজেও এই আওয়াজ অনেকক্ষণ ধরেই পাচ্ছে।
তবে মনের ভুল বলে এড়িয়ে যাচ্ছিল। কিন্তু সৃঞ্জয়ও যখন একই আওয়াজ পেয়েছে তখন মনের ভুল হতেই পারে না। ওই দেখো, ওই দেখো! আচমকাই বিকাশ আবার চেঁচিয়ে ওঠে। এবার আর দেখতে ভুল হয়নি সৃঞ্জয়ের। বিকাশ ঠিকই দেখেছে, একটা অস্পষ্ট মানুষের অবয়ব বিদ্যুতের গতিতে রেল লাইন এপার ওপার হয়ে গেল। এত রাতে এই জঙ্গলে মানুষ থাকা অসম্ভব, সুতরাং এর মানে একটাই। সৃঞ্জয় আর বিকাশ একে অপরের দিকে ফ্যাকাশে মুখে তাকালো। দুজনের অবস্থাই খারাপ। যে যত বড় সাহসী হোক না কেন, এই পরিস্থিতিতে বুক কাঁপতে বাধ্য। বিকাশ ভাই, আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখো, চোখে কোনো কারণ ছাড়াই জল আসছে। এসব ভালো লক্ষণ নয়, বুঝলে তো? হাতি বাপ যাই আসুক, যত ঘন কুয়াশায় হোক, গাড়ি যেন চলতে। সৃঞ্জয়ের কথা শেষ করার আগেই বিকাশ আবার চিৎকার করে উঠল, ওই দেখো, ওই দেখো আবার! সৃঞ্জয় এবার সামনে তাকাতে আতঙ্কে লাফিয়ে উঠল। আগের বারের সেই আবছায়া মনুষ্য মূর্তি এবার রেল লাইন পার হতে গিয়ে লাইনের মধ্যেই থমকে দাঁড়িয়েছে। তারপর একেবারে ওদের দিকে সোজাসুজি চেয়ে দাঁড়িয়ে আছে। বিকাশ কি করবে ভেবে না পেয়ে পাগলের মতো 2-3 বার হর্ন বাজালো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। অবশেষে গাড়িটা একেবারে প্রায় সামনাসামনি চলে আসতেই সেই আবছায়া মূর্তিটি ঝড়ের বেগে যেমনি এসেছিল এবারেও তেমনি ঝড়ের বেগে পুনরায় জঙ্গলে মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য যেন একটা দীর্ঘশ্বাস ফেলল দুজন। বিকাশ বেশ সাহসী, কিন্তু ওর হাতও কাঁপছে, গায়ে গলায় ঘাম দিচ্ছে। ওটা কি ছিল বিকাশ ভাই? কোনো মতে জিজ্ঞেস করলো সৃঞ্জয়। জানি না, তবে যাই থাক ভালো কিছু নয়। রাম রাম রাম, এই জঙ্গল থেকে ভালোই ভালোই। কথাটা শেষ করতে পারল না বিকাশ। তার আগেই একটা তীক্ষ্ণ শীষের শব্দে ওর মুখ বন্ধ হয়ে গেল। সৃঞ্জয়ও আওয়াজটা শুনতে পাচ্ছে। অবিকল মানুষের শীষ দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ। শব্দটা ভেসে আসছে সামনের রেল লাইনের জমাট বাঁধা কুয়াশার ভেতর থেকে। সৃঞ্জয় যদি খুব ভুল না করে তাহলে ট্রেন যত এগোচ্ছে শীষের শব্দটা তত সামনে আসছে, আর ঠিক ততই প্রবল হচ্ছে। বিকাশ ভাই, গাড়ি থামিও না, বলে দিলাম কিন্তু। চুপ করো, চুপ করো, ভালো করে শীষের শব্দটা শুনো। কিছু বুঝতে পারছো? বিকাশের কথায় নিজের কথা থামিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শব্দটা শুনতেই বুকের ভেতর কেমন যেন খালি খালি লাগতে লাগলো সৃঞ্জয়ের। সারা পৃথিবীর শব্দ যেন তার কানের কাছে এসে স্তব্ধ হয়ে গেছে। শুধু এই গভীর টোপাগুড়ির জঙ্গলে বৃষ্টি আর ট্রেনের আওয়াজকে ছাপিয়ে তার কানে ক্রমশ প্রবল হয়ে উঠছে সেই তীক্ষ্ণ শীষের শব্দ। শীষ নয়, বরং একটা সরু মেয়েলি কণ্ঠস্বর। এক নাগাড়ে অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে সে বলছে, ঝিকঝিক কু ঝিকঝিক। ও ভাই, ওইটা কি? আচমকা বিকাশের প্রচণ্ড ঝাঁকুনিতে চোখ খুলে সামনের দিকে তাকাতেই নিজের সিটের মধ্যে প্রায় আতঙ্কে ঝাঁকুনি দিয়ে উঠল সৃঞ্জয়ের শরীর। সে দেখল তাদের ট্রেনের থেকে অনতি দূরে ঘন কুয়াশার মধ্যে রেল লাইন থেকে প্রায় 12-13 ফুট উপরে একটা নারীর শরীর শূন্যে ভেসে আছে। তার পরনে কালচিটে রক্ত মাখা আলখাল্লার মতো পোশাক, মুখের মধ্যে মুখোশের মতো একটা অদ্ভুত চামড়ার আবরণ, আর এক হাতে একটা বড় কোদাল।
ট্রেন যত সামনে এগোচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে তার অবয়ব। শূন্যে ভাসতে ভাসতেই অদ্ভুত আর তীক্ষ্ণ স্বরে সে নারী মূর্তি আওয়াজ করছে, কু ছিকছিক, কু ছিকছিক। গাড়ি থামিও না বিকাশ ভাই, চালাতে থাকো। প্রচণ্ড আতঙ্কে কোনো মতে গলার জোর সংগ্রহ করে প্রায় পাগলের মতোই চিৎকার করে উঠল সৃঞ্জয়। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় হোক অথবা প্রচণ্ড ভয়ে বিকাশ ততক্ষণে ট্রেনের এমার্জেন্সি ব্রেক চেপে দিয়েছে। ফলে এরপরেই কান ঝালাপালা করা একটা বিকট আওয়াজ হলো, আর তার সঙ্গে দুরন্ত গতির ট্রেন তার ভিতরকার সমস্ত কিছুকে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে টোপাগুড়ির জঙ্গলের মধ্যেই প্রবল শব্দ করে থেমে গেল। এরপর কিছুক্ষণ চারিদিকে শ্মশানের নীরবতা, বৃষ্টির শব্দও যেন আচমকায় থেমে গেছে। সৃঞ্জয় প্রচণ্ড ঝাঁকুনির চোটে সামনে আছড়ে পড়েছিল, ফলে মাথায় চোট নিয়ে যখন সে উঠে বসল তখনও চারপাশ তার কেমন আবছা আবছা লাগছে। হঠাৎ বিকাশের কথা মনে পড়তে পাশে ফিরতেই বুকের ভিতরটা ধক করে উঠল সৃঞ্জয়ের। বিকাশ তার সিটের উপর মাথা এলিয়ে পড়ে রয়েছে, তার নাক আর মুখ দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। তার বুক উঠছে নামছে না, হৃদস্পন্দনের ক্ষীণতম শব্দও পাওয়া যাচ্ছে না। বিকাশ কি বেঁচে আছে? বিকাশ ভাই, এই বিকাশ ভাই, কি হলো তোমার? কথা বলছো না কেন বিকাশ ভাই? বিকাশকে ধরে বেশ কয়েকবার জোর ঝাঁকুনি দিল সৃঞ্জয়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। অগত্যা কোনো উপায় না দেখে একটু এগিয়ে গিয়ে বিকাশের বুকে মাথা রাখলো হৃদস্পন্দন চলছে কিনা বোঝার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই সৃঞ্জয়ের ঠিক কানের কাছে একটা অদ্ভুত কর্কশ গলায় বিকাশ ফিসফিস করে উঠল, ঝিকঝিক। তৎক্ষণাৎ প্রায় আতঙ্কে লাফিয়ে উঠতেই সৃঞ্জয় দেখল বিকাশ তার সিটের ওপর একইভাবে নিষ্প্রাণ হয়ে পড়ে রয়েছে। তবে এবারে অদ্ভুতভাবে তার চোখ দুটো খোলা, এক দৃষ্টিতে তা তাকিয়ে আছে সামনের দিকে। সেদিকে তাকাতেই সৃঞ্জয় প্রচণ্ড ভয়ে বিস্ময়ে একরকম কিংকর্তব্য বিমূঢ়ের মতো নিজের সিটের উপরেই ধপ করে বসে পড়ল। তারপর সেই সিটের ওপরেই বাবু হয়ে বসে বাচ্চাদের মতো কাঁপতে কাঁপতে দেখল সামনে ঘন কুয়াশা মাখা রেল লাইন ধরে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দিয়ে এক নারী মূর্তি তার দিকে এগিয়ে আসছে। তার পরনে রক্ত মাখা নোংরাটে আলখাল্লা, মুখে মুখোশের মতো একটা চামড়ার পট্টি বাঁধা, আর এক হাতে বিশাল বড় কোদাল। সেই কোদালটাকেই গ্যাস গ্যাস শব্দে পাথুরের রেল লাইন দিয়ে ঘষতে ঘষতে সামনে এগিয়ে আসছে সেই নারী মূর্তি। আর তার সঙ্গে সরীসৃপের মতো হিমশীতল কণ্ঠে তীক্ষ্ণ শীষের মতো শব্দ করে এক নাগাড়ে বলছে, কুচিকচিক কুচিকচিক। ট্রেন থামার কিছুক্ষণ আগে ট্রেনের যাত্রীরা কী করছিল সেটা জানবার জন্য শ্রোতা বন্ধু বর্তমান সময় থেকে একটু পেছনে যেতে হবে।